ইতিহাসের পাতায় আরো একবার প্রত্যেককে স্বাগত জানাই। বিপিএসসি টিআরই ফরের যে পিলি পরীক্ষা হবে তার সিলেবাস কি হবে এই প্রসঙ্গে কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন। আমি একদম প্রত্যেকটা বিষয় ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি। আশা করি এরপরে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না, পুরো বিষয়টা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। এবং এই যে সিলেবাসটা সেটা কোথায় রয়েছে আপনারা জানেন, এক্সাম প্যাটার্ন এবং পরীক্ষা সম্বন্ধীয় বিষয় যে নোটিফিকেশন বেরিয়েছে তার 13 নম্বর পেজে আমি অলরেডি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। আপনারা জানেন যে এই যে টেলিগ্রাম চ্যানেলটা এইখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই যে যে মানে পুরো অফিসিয়াল যে নোটিফিকেশন সেইখানে কি বলা রয়েছে সেটা এক এক করে আমরা দেখার চেষ্টা করব এবং পুরো বিষয়টা আমি গুছিয়ে নেক্সট বলে দিচ্ছি। এইখানে আমি গুছিয়ে আপনাদের জন্য রেখেছি এবং সিলেবাসটাও আগে এইখানে দেখুন এইখানে কি বলা রয়েছে। এইখানে এই পরীক্ষা পদ্ধতি সম্পর্কে একদম পরিষ্কার 1 নম্বর পয়েন্টে বলা রয়েছে যে 150 মার্কের পরীক্ষা হবে এবং 2 ঘন্টার পরীক্ষা হবে, সেই সঙ্গে 1/3 নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। এই যে 1/3 এবং ABCD এই পাঁচটা অপশন থাকবে, অর্থাৎ চারটে হচ্ছে অ্যান্সার থাকবে এবং আপনি যদি অ্যান্সার না করতে চান তাহলে কিন্তু অপশনটা আপনাকে গোল অবশ্যই করতে হবে, না করলে কিন্তু নেগেটিভ মার্কিং হয়ে যাবে। পুরো বিষয়টা বলছি বুঝিয়ে। এবং এটা অবশ্যই একটা কোয়ালিফাইং নেচার পরীক্ষা, এটা কিন্তু মেন পরীক্ষার সঙ্গে যুক্ত হবে না। এবং এই 5 নম্বর পয়েন্টে কিন্তু সিলেবাসটা বলা রয়েছে এবং এই সিলেবাসটা প্রাইমারি, আপার প্রাইমারি, 9, 10, 11, 12 প্রত্যেকটা পরীক্ষার জন্য প্রযোজ্য। প্রত্যেকটা পরীক্ষার সিলেবাস এক, আলাদা করে করা হয়নি। পিলি পরীক্ষাটা কিন্তু সবার জন্য এক হতে চলেছে। হ্যাঁ, বিভিন্ন দিনে বিভিন্ন শিফটে পরীক্ষা হতে পারে কিন্তু সিলেবাসটা এক। এবং এখানে দেখতেই পাচ্ছেন এই যে इस প্রারম্ভিক পরীক্ষা মে সামান্য বিজ্ঞান অর্থাৎ জেনারেল সায়েন্সের কথা বলা হচ্ছে, রাষ্ট্রীয় তথা আন্তঃরাষ্ট্রীয় অর্থাৎ ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল যে সমস্ত ঘটনাগুলি ঘটছে কারেন্ট অ্যাফেয়ার সেগুলো আসছে। ভারত কা ইতিহাস, এই যে এখানে দেখতে পাচ্ছেন ইতিহাস তথা বিহারকে ইতিহাসকে প্রমুখ বিষয়, অর্থাৎ ভারতের ইতিহাস তো বটেই, সেই সঙ্গে বিহারের ইতিহাসের ওপর জোর দেওয়া হচ্ছে প্রমুখ বিষয়, যেগুলি প্রত্যেকটা বিষয় আমি এখানে আলাদা করে আপনাদের জন্য মানে লিখে দিয়েছি। এইবার এইখানে একটা ভালো করে খেয়াল করুন, আমি এখানে প্রিলিমিনারি এবং মেইন এক্সামের কথা বলছি কারণ দুটোর সম্পর্কে আপনাদের ধারণা থাকা উচিত। আপনারা জানেন যে মেইন এক্সামে কিন্তু 150 মার্ক থাকবে এবং এইটার ক্ষেত্রে কিন্তু কোনো রকম চেঞ্জ করা হয়নি। এবং এইখানে কিন্তু 2-2.5 ঘন্টা সময় 150 মার্কের জন্য এবং প্রতিটার জন্য আপনি 1 মিনিট করে সময় পাচ্ছেন। যেরকমটা ল্যাঙ্গুয়েজে 30 ছিল, জিএস সেকশনে 40 ছিল, সাবজেক্টে 80 ছিল, সেরকমটাই আছে এখানেও এমসিকিউ। এখানে কিন্তু বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে না, এখানেও নেগেটিভ মার্কিং থাকছে। সেইটা নিয়ে আমরা পরবর্তী সময়ে আলোচনা করব বিস্তারিত। কিন্তু আমরা যদি এই প্রিলিমিনারি এক্সামের দিকে ফোকাস করি তাহলে সেখানেও দেখব 150টা কোশ্চেন থাকছে। তাহলে 150টা এমসিকিউ কোশ্চেন থাকবে এবং 150টার জন্য কত ঘন্টা সময়? 2 ঘন্টা সময়। 2 ঘন্টা অর্থাৎ 60 আর 60 120 মিনিট সময়। 120 মিনিট হলে 150টার জন্য 150, তাহলে কতক্ষণ করে আমরা একটা কোশ্চেনের জন্য সময় পাচ্ছি? 48 সেকেন্ড। তাহলে কিন্তু এই মেইন এক্সাম থেকে কিন্তু সময়টা কমছে। সময় কমছেই মানে কি, টাইম ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ এইখানে যদি আপনি মানে খুব দ্রুত সঙ্গে না করতে পারেন তাহলে কিন্তু এখানে মানে সমস্যা আছে। আর আপনি জানেন যে এই অপশনে যদি আপনি মানে গোল না করেন তাহলেও কিন্তু আপনি নেগেটিভ খাবেন। অর্থাৎ এখানে যেহেতু নেগেটিভ মার্কিং আছে 1/3, তাহলে কিন্তু নেগেটিভ। এবার টোটাল অপশন কটা থাকছে? টোটাল অপশন হচ্ছে 5টা থাকছে। খুব ভালো করে বুঝুন কিন্তু এই টেকনিক্যাল বিষয়টা, অনেকে কিন্তু এইখানে কিন্তু মার খেয়ে যাবে। এই যে অ্যান্সার জানা থাকলে আপনি ABCD এই চারটের মধ্যে যে কোনো একটা দেবেন, কিন্তু দেখা গেল আপনার কাছে অ্যান্সার জানা নেই, আমি এটা লাল কালি দিয়ে লিখে দিয়েছি, তাহলে আপনাকে কিন্তু অপশনটা অবশ্যই আপনাকে গোল করতে হবে। এবার অপশন কেন গোল করতে হবে? যদি না গোল করেন তাহলে আপনি অ্যাটেম্প্ট করলেন না কোশ্চেন, কিন্তু পরবর্তী সময়ে যদি কেউ পরবর্তীতে ভেতরে গিয়ে গোল করে দেয়, যাতে দুর্নীতি না হয়, দুর্নীতি ঠেকানোর জন্য অর্থাৎ আপনাকে 100% 150টার মধ্যে 150টাই গোল করতে হবে। আপনি না জানলে যদি গোল করেন তাহলে কিন্তু আপনার নেগেটিভও হবে না, পজিটিভও হবে না, মানে আপনি ওই কোশ্চেনটা ছেড়ে দিলেন। কিন্তু যদি অপশনের মানে কোনোটাই যদি গোল না করেন তাহলে কিন্তু আপনি এই যে 1/3 নেগেটিভ মার্কিং সেটা কিন্তু নেগেটিভ মার্কিং খাবেন। ধরুন 10টা যদি আপনি ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার ওইখানে 3 কত মার্ক কেটে কেটে যাচ্ছে। অর্থাৎ এইটা কিন্তু এই যে 48 সেকেন্ড সময় প্রতিটা কোশ্চেন, 2 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে পুরো বিষয়টা মানে আপনাকে করতে হবে। একদম পরিষ্কার হলো বিষয়টা। এইটা যদি আপনি করেন, এই যে এই পয়েন্টে কিন্তু পরিষ্কার 3 নম্বর পয়েন্টে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে, আপনি ভালো করে পড়ে বুঝে নেবেন। এইখানে অপশন কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই গোল করতে হবে। একদম বোঝা গেল।
এই নিয়ে আর কোনো রকম কোনো সন্দেহ থাকছে না। সেই সঙ্গে আপনাকে 40% পেতেই হবে। এবার 40% যদি না পান তাহলে আপনাকে ডাকাই হবে না, কিন্তু 40% পেয়েও আপনি ডাক পাবেন না, কারণ এখানে কম্পিটিশন অনেক বেশি। কিভাবে বিষয়টা? দুটো শর্ত পূরণ করতে হবে। আপনাকে 40% পেতেই হবে এই 150 মার্কের মধ্যে। সেই সঙ্গে টোটাল ধরুন 100টা ভ্যাকান্সি যদি থাকে, তাহলে তার 2.5 থেকে 10 গুণ ডাকা হবে। এবার দেখা গেল বাংলায় শুধুমাত্র 10টা সিট আছে, তাহলে সেইখানে মানে একটু বেশি করে ধরুন 8 গুণ ডাকা হলো, তাই না? 80 জনকে ডাকা হতে পারে। এটা বিপিএসসির নিজস্ব ইসের ওপর নির্ভর করছে। এইবার দেখা গেল ইতিহাসে 1000 সিট রয়েছে, বা আপনারা জানেন কেমিস্ট্রিতে 3000 সিট রয়েছে, তখন কিন্তু এই ডাকার পরিমাণটা 2.5 থেকে 3 গুণ বা 4 গুণ এর মধ্যে সীমিত থাকবে। আর যদি সিট সংখ্যা বেশি থাকে, তাহলে ক্যান্ডিডেট যেহেতু ভালো বাছাই করতে হবে, সেই জন্য ম্যাক্সিমাম 10 গুণ। এবার 10 গুণ সব ক্ষেত্রে যে ডাকাই হবে তার কিন্তু মানে নেই। এখানে পরিষ্কার বলা রয়েছে 2.5 গুণ থেকে 10 গুণ, পরিষ্কার বোঝা গেল। অর্থাৎ সর্বনিম্ন 2.5 গুণ এবং সর্বোচ্চ 10 গুণ ডাকা হবে। মানে 100টা সিট থাকলে সর্বোচ্চ 1000 জনকে ডাকা হতে পারে, আর সর্বনিম্ন 250 জনকে ডাকা হতে পারে। এর মধ্যেই রেঞ্জটা ভ্যারি করবে। এইটা সম্পূর্ণ বিপিএসসির ওপর নির্ভর করছে। এইবার দেখা গেল 10টা সিট আছে এবং কেউই ধরুন মাত্র 5, তাহলে 2.5 গুণ হলে তাহলে 25 জন ডাক পাওয়ার কথা, কিন্তু দেখা গেল 20 জন শুধুমাত্র 40%-এর বেশি পেয়েছে, তাহলে মাত্র 20 জনকেই ডাকা হবে, নাহলে কাউকে। এটা ধরুন এমন একটা সাবজেক্ট ক্যাটাগরিতে কেউ 40% পায়নি, তাহলে কিন্তু সিট ফাঁকা থেকে যাবে, তারপরেও কাউকে ডাকা হবে না। এইখানে এই 40%-এর গুরুত্বটা বোঝা গেল যে কি বিষয়টা। তাহলে একদম পরপর প্রত্যেকটা বিষয় আশা করি পরিষ্কার হলো। এবার আসি যে সিলেবাসের কথায়। দেখুন সিলেবাসটা আপনাদের দেখিয়েছি 5 নম্বর পয়েন্টে। প্রথমেই আছে সাধারণ বিজ্ঞান, তাহলে জেনারেল সায়েন্সের কথা বলা রয়েছে। তাহলে জেনারেল সায়েন্সটা কোথা থেকে আপনি পড়বেন? আপনি হয় এনসিআরটি বা এসসিআরটি টেক্সট বুক 6 to 8 বা 10 ম্যাক্সিমাম এই অবধি পড়তে পারেন, অথবা কোনো ভালো একটা জেনারেল সায়েন্সের বই নিয়ে পড়তে পারেন। এইটা তাহলে জেনারেল সায়েন্সের কিন্তু একদম নির্দিষ্ট করে বলা নেই কোন কোন, যে ফিজিক্সের কোন পোর্শন থেকে আসবে, বায়োলজির কোন পোর্শন থেকে আসবে, কেমিস্ট্রির কোন পোর্শন থেকে আসবে, এগুলো বলা নেই। শুধু বলা আছে সাধারণ বিজ্ঞান অর্থাৎ জেনারেল সায়েন্স। সাম্প্রতিক ঘটনা বলে আপনাদের দেখালাম, দেশ এবং বিদেশ অর্থাৎ ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল, যেমন এই যে যুদ্ধ হচ্ছে মিডিল ইস্টে, হরমুজ প্রণালী থেকে শুরু করে, তারপরে এই যে তেলের ক্রাইসিস, এইগুলো থেকে মিডিল ইস্ট সম্পর্কে, ইউক্রেন ক্রাইসিস সম্পর্কে, তারপরে পরিবেশ সম্পর্কে যে সমস্ত ঘটনাবলী হচ্ছে সেগুলো সম্পর্কে। তো এইগুলো থেকে কিন্তু বিদেশ এবং দেশের যে সমস্ত ইন্টারনাল পলিটিক্স বলুন, সেগুলো সম্পর্কে কিন্তু বড় বড় যেগুলো ঘটনা, সেগুলো যেমন E20 এখন বড় ইস্যু, তো এইগুলো বিষয় সম্পর্কে কিন্তু প্রশ্ন আসতে পারে। এগুলোর জন্য আপনাকে বিভিন্ন নিউজ চ্যানেল বা যারা ইউপিএসসির জন্য পড়ায়, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ায়, তাদেরকে দেখতে হবে। এইবার আসুন ভারতের ইতিহাস, সেই সঙ্গে বলা হচ্ছে বিহারকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু এখানে কিন্তু বিহার স্পেসিফিক। হ্যাঁ, ভারতের ইতিহাস থেকে অবশ্যই আসবে, কিন্তু বিহার, যেমন গৌতম বুদ্ধ বা আপনার মহাবীর জৈন বিহার জন্মগ্রহণ করেছেন, তো সেইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়েছে। বিম্বিসার বা হরজঙ্গ ডাইনেস্টি থেকে শুরু করে, মানে প্রাচীন ভারত থেকে আমি শুরু করছি, অশোক থেকে, তাহলে এরা কিন্তু বিহার স্পেসিফিক রাজ্য, সেইগুলোতে অনেক বেশি গুরুত্ব দেওয়া হবে। বরং দক্ষিণ ভারত যেমন চোল টোল, এদেরকে গুরুত্ব কম দেওয়া হবে। এই জায়গাটা এখানে বুঝতে হবে। ভারতের ইতিহাস আপনাকে সমস্তটাই পড়তে হবে। এবার চেরা, তারপরে কালাচুরি, এরা যে মধ্য ভারতের যে ডাইনেস্টি, তারা কিন্তু কম গুরুত্ব পাবে, কিন্তু ভারতের ইতিহাসের সঙ্গে সঙ্গে বিহারের ইতিহাসটা অনেক বেশি গুরুত্ব পাবে। সেটাই কিন্তু ওই সিলেবাসে নির্দিষ্ট করে বলা রয়েছে। ভূগোল, ভূগোল আপনি নিশ্চয়ই পড়বেন, ভারতবর্ষের ভূগোল পড়বেন, কিন্তু সেইখানে বিহারের যে ভৌগোলিক অঞ্চল তার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এবং বিহারের নদ নদী আপনারা জানেন, বিহারের নদ নদীর ফলে, মানে কারণ নেপালের সঙ্গে যেহেতু এবং হিমালয়ের সঙ্গে যেহেতু সম্পর্কিত, বিহারে অনেক নদ নদী রয়েছে, বন্যা হয় প্রতি বছর। তো বিহারের নদ নদী ড্রেনেজ সিস্টেম সম্পর্কে কিন্তু আপনাদের মানে খুব ভালো করে পড়তে হবে। তার জন্য বিহার স্পেসিফিক বই আপনাকে একটু দেখতে হবে, এবং আপনাদের এই বই সাজেস্টও করেছিলাম, বিহারের ইতিহাস, বিহারের রাজনীতি, সংস্কৃতি এই সম্পর্কে। নেক্সট হচ্ছে ভারতের রাজনীতি এবং অর্থনীতি, অর্থাৎ ভারতবর্ষের যে ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমি, এইটা আপনাদের পড়তে হবে ভালো করে।
এবং সেই সঙ্গে স্বাধীনতার পরবর্তী সময় বিহারের অর্থনৈতিক অগ্রগতি এইটা স্পেসিফিক্যালি মেনশন করা রয়েছে, অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তার প্রভাব বিহারে কি পড়েছে, বিহার কি ধরনের ইকোনমিক রিফর্ম নিয়েছে আফটার ইন্ডিপেন্ডেন্স, সেগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। এবং ভারতের জাতীয় আন্দোলন অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, দেখুন ইতিহাসকে আলাদা করে এবং জাতীয় আন্দোলনকে আলাদা করে গুরুত্ব দেওয়া হচ্ছে, মানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যেহেতু একটা বড় পার্ট এবং এটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়, সেই সঙ্গে তাতে বিহারের অবদান, বিহারের কি কি অবদান রয়েছেন আপনারা জানেন। গান্ধীজি চম্পারণ, এই যে খেরা সত্যাগ্রহ, এইগুলো থেকে কিন্তু অনেক বেশি। তারপরে আপনার মহাবিদ্রোহের সময় যেমন বিহারে যারা মহাবিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে বেশি গুরুত্ব দেওয়া, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু অনেক বেশি করে জোর দেওয়া হয়েছে সিলেবাসে, অর্থাৎ বিহার থেকে কিন্তু প্রশ্ন আসবে। বিহার স্পেসিফিক আপনাদের একটু পড়তে হবে, কারণ এইখানে যদি আপনি মানে ভালো স্কোর না করতে পারেন, আপনি সাবজেক্টে যতই ভালো হন না কেন, ওই 2.5 থেকে 10 গুণের মধ্যে আপনি আসতে পারবেন না, তাহলে আপনি তো এমনিতেই কম্পিটিটিভ এক্সাম থেকে ছিটকে গেলেন। তাহলে আপনার সাবজেক্ট দিয়ে কিন্তু এখানে শুধু কাজ হবে না, আপনাকে কিন্তু এই বিষয়গুলো জানতে হবে। সেই সঙ্গে কিন্তু সাধারণ মানসিক দক্ষতা বা জেনারেল ইন্টেলিজেন্সের পোর্শন অর্থাৎ জিআই এর পোর্শন কিন্তু আসবে, সেটাও কিন্তু আপনাকে পড়তে হবে। এবার কিভাবে পড়বেন, কোথা থেকে পড়বেন, আরো বিস্তারিত প্রত্যেকটা বিষয় ধরে ধরে আমি কিন্তু আলাদা করে বলবো। আপাতত আপনারা শুরু করতে পারেন যারা এনসিআরটি বা এসসিআরটির বই থেকে, মানে জেনারেল সায়েন্সের পোর্শন বলুন, বিহারের মানে ভূগোল বলুন, ইতিহাস বলুন, এগুলো কিন্তু এই এনসিআরটি বা এসসিআরটি থেকে অনেকটাই কভার হয়ে যাচ্ছে। আপনি বললেন যে না আমার অত পড়ার সময় নেই, আমি খুব ছোটোর মধ্যে লুসেন্টের বই সবসময় করি। লুসেন্টের যে জেনারেল সায়েন্স বা জেনারেল নলেজের যে পোর্শন বই আছে, সেটা আমি কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব, সেইখান থেকেও নিয়ে নিলে আপনাদের লুসেন্ট দেখতে পারেন, অথবা এনসিআরটি সলিউশন যেগুলো আছে সেগুলো দেখতে পারেন। আমি বলবো যে সব থেকে ভালো যে মানে অত এদিক ওদিক না করে লুসেন্টটা দেখতে পারেন এবং এনসিআরটি এসসিআরটির বইগুলো একটু ভালো করে রিডিং দিতে পারেন। পরবর্তী সময় আমি প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু আলাদা আলাদা করে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং অ্যাবাউট বিহার সম্পর্কে কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে। আরিয়েন্টের বইয়ের একটা লিঙ্ক দিয়েছিলাম, ওই বইটা সম্পর্কে নো ইওর বিহার যে বইটা আছে, ওইটাতে কিন্তু অনেক বিষয় রয়েছে বিহার স্পেসিফিক। ওইখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আপনি অবশ্যই কমন পাবেন বা সেখান থেকে আসবে সেই রিলেটেড বিষয়। সেইটা আমি আরো একবার কমেন্ট সেকশনে বা আপনার ভিডিওর বাঁ দিকে দেখবেন, অনেক সময় বইয়ের লিঙ্ক আসে, সেখান থেকে দেখতে পারবেন। তো এবং জিআই এর একটা সাধারণ বই বা নিয়ে নিতে পারেন, বা পরবর্তী সময় আমি প্রত্যেকটা বললাম যে আলাদা আলাদা টপিক ধরে ধরে কিন্তু আমি আপনাদের বুঝিয়ে দেব যে এইখানে যে বিষয়টা বলা রয়েছে সিলেবাসে, এবং সেই সিলেবাস অনুযায়ী নির্দিষ্ট করে কোন এলাকাটাকে বোঝানো হচ্ছে। এবং এই প্যাটার্নটা, এইটা আপনি সবসময় মনে রাখবেন যে এইটুকু মোটামুটি আপনার এক্সাম প্যাটার্ন, এবং সেই সঙ্গে এইটুকু হচ্ছে আপনার সিলেবাস। এই বিষয়টা, এইটার মধ্যেই কিন্তু এক্সাম, প্রিলিমিনারি এক্সাম আসবে। তো মানে মোটামুটি বোঝা গেল। এবং বুঝতেই পারছেন যেহেতু অনেকের নতুন বিষয় কিছু নয়, এখানে দেখুন সাধারণ বিজ্ঞান আপনার মেইনের জন্য পড়তেই হচ্ছে, সাম্প্রতিক ঘটনাবলী আপনাকে পড়তে হচ্ছিল কারণ বিহারের যে মেইন পরীক্ষা বিপিএসসি টিআরই পরে সেটাতে আসবে, ইতিহাস পড়তে হচ্ছিল, ভূগোলও পড়তে হচ্ছিল, অর্থনীতি রাজনীতিটা সম্পর্কে অত কোশ্চেন আসতো না, এইটা অনেকটা নতুন ধরতে পারেন। এবং এই এই স্বাধীনতার পরবর্তী সময়ে বিহারের অর্থনৈতিক অগ্রগতি, এইটা বিষয় একদম নতুন। জাতীয় আন্দোলন ছিল আপনাদের ওই 40 মার্কের মধ্যে, তো সেইখানেও বিহার স্পেসিফিক আসতো। এবং সাধারণ মানসিক দক্ষতারও কিছু পোর্শন কিন্তু দেখবেন, ম্যাথের পোর্শন কিন্তু মানে জিএস সেকশনে ছিল, আপনাদের আমি পড়িয়েছি। তো এগুলো কিন্তু কোনোটাই একদম নতুন নয়। হ্যাঁ, অর্থনীতির বিষয়টা একটু বেশি নতুন, বাকি সবই কিন্তু ওই মেইনের এক্সামে আপনার কাজে লেগে যাবে। তো একটা প্রিপারেশনে কিন্তু আপনার দুটো প্রিপারেশন হবে, এবং সেই জন্যই আমি এনসিআরটি বা এসসিআরটি পড়তে বলছি। তো যেগুলো বলছি সেগুলো নির্দিষ্ট নিশ্চয়ই কারণ আছে, এবং এই যে এইখানে যেই এক্সাম প্যাটার্নের কথা বললাম সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে এটা মানে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, বা আমি চাইলে টেলিগ্রামে পিডিএফও দিয়ে দিতে পারি এই সিলেবাসের এইটা, বা আপনারা লিখেও নিতে পারেন এইটুকু বিষয় কয়েকটা পয়েন্ট ভালো করে। এবং এইখানে এই 5 নম্বর পয়েন্টে কিন্তু এই বিষয়টা পরিষ্কার করে মেনশন করে দেওয়া রয়েছে। এটাই হচ্ছে প্রত্যেকের সিলেবাস, মানে প্রাইমারি, আপার প্রাইমারি, 9, 10, 11, 12 প্রত্যেকের জন্য একই প্রিপারেশন এবং একই সিলেবাস। তো আশা করি বোঝা গেল। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে করুন, আর আমার টেলিগ্রাম চ্যানেলে চাইলে যুক্ত হয়ে থাকতে পারেন।
ফার্দার যে কোনো আপডেটের জন্য আমি কমেন্ট সেকশনেও দিয়ে দেবো। এবং দেখা যাক কতদিনে কি পরীক্ষা হয়, কারণ বিহারের তো মানে অনেক দিন ডিলে করলো। এবার দেখা যাক ডিসেম্বর জানুয়ারির দিকে পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কারণ আগে স্টেট হবে, তারপরে রেজাল্ট বেরোবে, তারপরে কিন্তু এই বিপিএসসি টিআরই 4 এর যে প্রিলিমিনারি তারপরে পরীক্ষা হবে। তো একটু সময় লাগবে, যথেষ্ট সময় রয়েছে। এখন থেকেই যদি আপনারা আমি যেভাবে বললাম সেই সিলেবাস ধরে টুকটুক করে এগিয়ে যান, তাহলে কিন্তু আপনি একটা ভালো পজিশনে থাকবেন এবং আপনি 2.5 থেকে 10 গুণের মধ্যে আসতে পারবেন, এইটুকু আমার বিশ্বাস রয়েছে। বাকি কথা আবার পরবর্তী সময় হবে এবং সেই সময় আরো বিস্তারিত আলোচনা হবে। আর আপনাদের মন্তব্য থাকলেও কমেন্ট সেকশনে করতে পারেন। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।